হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আমি পাঠ করে শোনাবো মন গহীনে বৃষ্টি নামে গল্পের পর্ব ২৬। ভালো সময় দ্রুত চলে গেলেও খারাপ সময় যেন যেতেই চায় না। খারাপ সময় মানুষের জীবনকে আঁকড়ে ধরে আষ্টে পৃষ্ঠে। সালমা বেগম এবং সুপ্রভার খারাপ সময় যেন যাচ্ছেই না। কয়েক মাস হয়ে গেছে আমজাদ আলী সুপ্রভা আর সালমা বেগমের সাথে কথা বলে না। এর মাঝে সুপ্রভার এইচএসসি পরীক্ষাও শেষ হয়ে গেছে। সেদিনের পর সালমা বেগমের আমজাদ আলীর ঘরে আর ঠাঁই হয়নি। তিনি এই সংসারে পড়ে আছেন দাসীর মতো। সারাদিন ঘরের কাজ করছেন, তার পরিবর্তে তিনি আর সুপ্রভা দুইবেলা খেতে পারছেন, ব্যাস এইটুকুই। এই কয়েক মাসে শ্যামল তাদেরকে অনেক সাহায্য করেছে। সুপ্রভা যাতে পড়াশোনাটা ঠিকমতো করে সেদিকে খেয়াল রেখেছে। এই বাড়িতে একমাত্র শ্যামলই তাদের খোঁজ করেছে। আনোয়ারা বেগম তো কোনোদিন খোঁজ করেনি। এখন আমজাদ আলীও খোঁজ করে না। আমজাদ আলীর এমন পরিবর্তন সালমা বেগমকে পীড়া দিচ্ছে। তিনি এটা মানতেই পারছেন না। আবার শোনা যাচ্ছে আনোয়ারা বেগম আমজাদ আলীর আবার বিয়ের পিছনে পড়েছেন। কিন্তু তার বিশ্বাস, তার শাশুড়ির যতই চেষ্টা করুক না কেন তার স্বামীকে দ্বিতীয় বিয়ে করাতে পারবেন না। সালমা বেগম এসব ভাবছিলেন আর কাজ করছিলেন। এমন সময় আনোয়ারা বেগম সেখানে উপস্থিত হন। এসে বলেন, কিরে, কাম কাজ তুই কী ভাবতেছোস? সালমা বেগম বলেন, কিছু না আম্মা। আনোয়ারা বেগম কটমট করতে করতে বলেন, তোরে না কইছি ওই মুখে আমারে আম্মা বলবি না, একটা নাতি দিতে পারোস নাই, আবার মুখে বড় বড় কথা। সালমা বেগম কিছু বললেন না। তাকে চুপ থাকতে দেখে আনোয়ারা বেগম আরও বলতে লাগলেন, একটা মাইয়া পয়দা করছোস, ওইটা খাইতাছে আর মোটা হইতাছে, পড়ালেখা ছাড়া কিছু শিখাইতে পারছোস? সালমা বেগম বলে উঠলেন, ঘরের কাম তো করেই আম্মা। আনোয়ারা বেগম রেগে গেলেন। সালমা বেগমের চুলের মুঠি ধরে টানতে টানতে বললেন, আবার বড় বড় কথা? আইজ আমি আর আমজাদ পাশের গ্রামে যাইতাছি, শ্যামলও যাইব, তাই আজ রান্না বসানি লাগতো না। সালমা বেগম বললেন, আমি আর সুপ্রভা আছি আম্মা। আনোয়ারা বেগম আরও জোরে চুলের মুঠি টানতে টানতে বললেন, তোরা খাবি না, আইজ তোরা না খাইয়া থাকবে। আইজ আমরা থাকুম না, হে সুযোগে তোরা মাছের বড় পিস খাবি। আইজকা যেন চুলা না জ্বলে। সালমা বেগমের এমন নীচ মানসিকতায় সালমা বেগমের ঘৃণা জন্মেছে। তবু তার কিছু বলার নেই। আজকে না হয় দুই মামে না খেয়েই থাকবে, একদিন না খেলে তাদের খুব একটা ক্ষতি হবে না। সালমা বেগম বলেন, আচ্ছা আম্মা, আপনি যা বলেন। আনোয়ারা বেগম সালমা বেগমকে ছেড়ে দিলেন। বলেন, মনে থাকে যেন, আয়সা যদি দেখি চুলা জ্বালাইছোস, তোরে আর তোর মাইয়ারে জিন্দা কবর দেব। বলেই কটমট করতে করতে চলে গেলেন। বাইরে থেকে তাদের সব কথা শ্যামল শুনে ফেলল। আজকের দিনের জন্যই সে এতদিন অপেক্ষা করে চলেছে। তার আজকের পরিকল্পনা সন্ধ্যায় বাহানা দিয়ে বাড়ি ফিরে আসা এবং করিম ভাইকে সাথে নিয়ে সুপ্রভার ঘরে ঢোকা। সন্ধ্যা হয়ে গেছে। সুপ্রভা তার ঘরে বসে আছে। তার সাথে সালমা বেগম বসে আছেন। দুজন কথা বলছে। তাদের এই দুর্ভাগ্যের জীবনে এখন তারা দুজনেই একে অপরের আপন। যখন কেউ থাকে না তখন তারা একে অপরের সাথে অনেক কথা বলে। তারা কথা বলছে, এমন সময় শ্যামল সুপ্রভার ঘরের বাইরে এসে দাঁড়ালো। ধীর পায়ে এগিয়ে গেল। সালমা বেগমকে উদ্দেশ্য করে বলল, চাচি, কী রাঁধছেন? সালমা বেগম বলে উঠলেন, তুই আয়সা বললি যে কাম শেষ? না চাচি, শরীরটা ভালো ঠেকতেছে না। কী রাঁধছেন? ক্ষুধা লাগছে। সালমা বেগম বলেন, কিছু তো রান্ধি নাই বাপ। শ্যামল যদিও কারণ জানে, তবু সে না জানার ভান করে জিজ্ঞাসা করলো, কেন? সালমা বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর দাদি না করছে। শ্যামল বলল, ওই বুড়ির কথা শুনতে হইব না, আপনি যান, রান্না বসান। সালমা বেগম বললেন, আইসা। বলেই রান্নাঘরের দিকে যেতে অগ্রসর হলেন। তার পিছু পিছু সুপ্রভা উঠে দাঁড়ালো। তাকে উঠে দাঁড়াতে দেখে শ্যামল বলল, এই অন্ধকারে তোর যাওন লাগতো না, আমি যাইতেছি। সুপ্রভা বসে পড়ল। সে বুঝতেও পারল না তার জন্য কী বিপদ অপেক্ষা করছে। সালমা বেগমও শ্যামলের মিষ্টি কথায় ভুলে তার সাথে রান্নাঘরের দিকে গেলেন। সালমা বেগম রান্নাঘরে ঢুকতেই শ্যামল বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। তারপর বলল, শোন, আমার এতদিনের স্বপ্ন পূরণ হইতে চাইতেছে, তাই একদম চিল্লাফাল্লা করবে না। সালমা বেগম শ্যামলের এমন ব্যবহারে বিস্মিত হলেন। তিনি বলেন, কি বলতেছস বাজান? দূর, আমি তোর বাজান টাজান কিছুই না। আমি তো তোরে আর তোর মাইয়ারে ব্যবহার করছি আমার উদ্দেশ্য পূরণের জন্য। সালমা বেগমের মনে অশুভ চিন্তা এসে ভর করলো। শ্যামল কী উদ্দেশ্যের কথা বলছে? তিনি ভয়ে ভয়ে বলেন, কী উদ্দেশ্য? শ্যামল বলল, তোর মাইয়ার উপর আমার নজর পড়ছে, ওর সাথে মজা মাস্তি কইরা পরে করিম ভাইয়ের কাছে বেচা দিমু। করিম ভাইয়ের আবার শিক্ষিত মাইয়া লাগবো, বাজারে অনেক দাম শিক্ষিত মাইয়ার। সালমা বেগম হতভম্ব হয়ে গেলেন। কি বলতেছস তুই বাপ? যাই আমি, তোর সাথে হুদায় বকবক করার সময় নেই। করিম ভাই হইতাছে, এই মাল তারও টেস্ট করতে দেব। যে যে জিনিস বেচবো ওরা তারা টেস্ট করা দেখা লাগে। শ্যামলের এমন বিশ্রী কথায় সালমা বেগমের ঘৃণা ধরে গেল। তিনি বলল, ও তোর বোন হয়? শ্যামল বিশ্রীভাবে হেসে বলল, এমন সুন্দর জিনিসটা বোন কইতে শরম লাগবো, এমন জিনিস শ্যামলের বোন হইতে পারে না। বলে সেখান থেকে সদর দরজার সামনে এসে দাঁড়ালো। ফিস ফিস করে করিমকে ডাকলো। করিম ঝোপের আড়াল থেকে বের হয়ে আসলো। তারপর দুজনে সুপ্রভার ঘরের দিকে গেল। এদিকে সালমা বেগম দরজায় ধাক্কা দিচ্ছেন। যদি আশেপাশে লোক জড়ো করা যায় তার মেয়েকে এই বিপদ থেকে রক্ষা পাওয়ানো যাবে। শ্যামল আর করিম সুপ্রভার
ঘরের ভিতরে ঢুকলো। সুপ্রভা তাদেরকে দেখে ঘাবড়ে গেল। সে বসা থেকে দাঁড়িয়ে পড়লো। শ্যামল বলল, করিম ভাই, আগে আপনি। বড় মানুষ থাকতে আমি এটা করব ভালো দেখায় না। করিম বিশ্রীভাবে হেসে সুপ্রভার দিকে এগিয়ে গেল। সুপ্রভা যেন তাদের উদ্দেশ্য বুঝে গেল। বলা হয় মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে তারা সব বুঝে যায়। সুপ্রভার ক্ষেত্রে হয়তো এমনটাই হয়েছে। সে পিছাতে পিছাতে চিৎকার দিয়ে উঠল, আম্মা, আম্মা, দেখো শ্যামল ভাই কারে যেন আমার ঘরে নিয়ে আসছে। শ্যামল ভাই প্লিজ আপনারা চলে যান। শ্যামল কিছু বলার আগে করিম বলল, যাওয়ার লেগে তো আসি নাই সুন্দরী, আগে তোমার এই টেস্ট করবো, এরপর তোমার বাপ তো আর তোমার এই বাড়িতে রাখতো না, তারপর বিদেশে বেচা দেবো। একটা মালদার পার্টি তোমার নেওয়ার জন্য পাগল হয়ে আসছে। সুপ্রভা পিছাতে পিছাতে দেয়ালের সাথে গিয়ে ঠেকলো। সে চেঁচাচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। করিম তার কাছে গিয়ে তার গা থেকে ওড়না খুলে ফেলে। সুপ্রভা ভয় পেয়ে যায়। তাহলে কি সে নিজেকে রক্ষা করতে পারবে না? সে মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকতে শুরু করলো। সে আর চিৎকারও করতে পারছে না। হঠাৎই তার নজর পড়ে তার টেবিলে রাখা বটির দিকে। এটা সে দড়ি কাটার জন্য এনেছিল। এটা হয়তো তার কাজে লাগতে পারে। এইভাবে সে করিমকে জোরে ধাক্কা দিল। সে দূরে ছিটকে গেল। সে হয়তো ভাবেনি সুপ্রভা তাকে ধাক্কা দিতে পারে। সুপ্রভা ধাক্কা দিয়ে বটিটা হাতে নিল। সেটা থেকে করিম আর শ্যামল হাসলো। করিম বলল, মামুনি, এটা খেলার জিনিস না, রাইখা দাও। বলেই সুপ্রভার দিকে এগিয়ে গেল। সুপ্রভা বটি দিয়ে তার হাতে মারল। তার দেহ থেকে হাত আলাদা হয়ে গেল। করিম ব্যথায় চিৎকার দিয়ে উঠল। শ্যামল সুপ্রভাকে কিছু বলতে যাবে, তখনই সে জানালা দিয়ে দেখলো সালমা বেগম প্রতিবেশীদের নিয়ে এদিকেই আসছেন। সে তাই সুপ্রভার দিকে না গিয়ে বাড়ির পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। সালমা বেগম এসে সুপ্রভার হাতে বটি আর করিমের এমন অবস্থা দেখে বুঝতে পারেন তার মেয়ের কোনো ক্ষতি হয়নি। তিনি সুপ্রভার কাছে গেলেন। এমন সময় আমজাদ আলী আর আনোয়ারা বেগমও ফিরে এলো। তারা ঘটনা আঁচ করতে পারল। তবে ঘটনার সাথে শ্যামলের সম্পৃক্ততার কথা কেবল সালমা বেগম আর সুপ্রভা জানত। সুপ্রভার সাথে আসলে কি হতে যাচ্ছিল সেই বিষয়ে গ্রামের মোড়ল তাকে জিজ্ঞাসা করলে সে সব কিছু খুলে বলে। ঘটনা শুনে আনোয়ারা বেগম তেড়ে আসেন। সুপ্রভা চুলের মুঠি ধরে বলল, তুই আমার এক নাতিরে খাইয়া তোর শান্তি হয় নাই, এখন আরেক নাতিরে অপবাদ দিতাছোস। আমজাদ আলী বলেন, শ্যামল তো এখানে নাই, তাহলে অয় এসব করে কেমনে? মিথ্যা কথা কইবা না। নিজের বাবা আর দাদির মুখে এমন কথা শুনে সুপ্রভা বিস্মিত হলো, তবে কিছু বলতে পারল না। তার সেই ইচ্ছাটা মরে গেছে। তার নিজের বাবা আর দাদির উপর থেকে মন উঠে গেছে। সে চুপ থাকলেও গ্রামের মোড়ল বললেন, আমরা জানি শ্যামল কেমন, একটা গাঞ্জাখোর পোলা, গ্রামের মাইয়াগো ত্যাক্ত করে। আমজাদ আলী ঘরে এমন বেত্তমিজ পোলা আছে, এটা ভাবলেও অবাক লাগে। এই পোলা এই কাম করতে পারে। আমজাদ আলী বিরক্ত হলেন। সে বললেন, আচ্ছা ঠিক আছে, মানলাম শ্যামল এমন করছে, তাইলে ওর সাথেই সুপ্রভার বিয়া দেব। 1 সপ্তাহ পর বিয়া, আপনারা আইসেন, এখন বিদায় হন। স্বামীর এমন কথায় সালমা বেগম দৃঢ় প্রতিজ্ঞ হলেন যে তার মেয়েকে এখানে রাখা যাবে না। তাই তিনি পরের দিনই পাশের বাসার হারুনের মাধ্যমে সানোয়ার হোসেনের সাথে যোগাযোগ করলেন এবং সুপ্রভাকে শহরে পাঠালেন। এই ছিল আমাদের আজকের গল্পের পর্ব। ইনশাআল্লাহ নেক্সট পর্ব পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।